পূজার ছুটি হইতে ৪-৫ দিন দেরি। দিল্লী এক্সপ্রেসে বাহির হইয়া পড়িলাম আগ্রা দর্শন মানসে। বার্থ কটা রিজার্ভ ছিল, পার্সি আর সাহেব, আমি একা বাঙালি। লাগেজের মধ্যে একটা বিছানার মোট, একটা ট্রাঙ্ক আর একটা হাত ব্যাগ। বিছানাটা বেঞ্চে পাতিলাম এবং ট্রেন ছাড়িবা মাত্র তদুপরি দেহভার গড়াইয়া দিলাম। হাতে ছিল সদ্য প্রকাশিত একখানা বাংলা নভেল, তার পৃষ্ঠায় মনোযোগ অর্পণ করিলাম। বর্ধমানেই কামরা খালি হইয়া গেল, নসিবের ফের, নহিলে এমন আর কবে ঘটিয়াছে। একটা নিঃশ্বাস ফেলিয়া ভাবিলাম, আরাম খুবই। আহ, সে স্কুলে পড়া কবিতার ছত্র মনে পড়িল, আই এম মনার্ক অব অল আই সার্ভে। আসানসোল। ট্রেন ছাড়িবার ঘণ্টা পড়িল। সঙ্গে সঙ্গে দ্বার খুলিয়া সাহেবী পোশাক পরা এক বঙ্গীয় ভদ্রলোক কামরার মধ্যে প্রবেশ করিলেন। আমার দৃষ্টি পড়িল এই নব আগন্তুকের প্রতি। তারও দৃষ্টি, চারিচক্ষে মিলন হইল। আগন্তুক পরম উৎসাহে কহিলেন, আরে বাহ, আপনি! সবিস্ময়ে তাঁর পানে চাহিলাম, কিছুতেই স্মরণ হইল না কোথায় ইহাকে দেখিয়াছি। আমার স্মরণ শক্তি ভারী কমিয়া আসিতেছে, প্রায়ই এমনটি ঘটে। ভাবিলাম, ফিরিয়া কবিরাজ মহাশয়ের শরণ লইব। মালপত্র যথাস্থানে সংরক্ষিত করিয়া আগন্তুক একটা বেঞ্চে বসিলেন। বসিয়া কহিলেন, এ জীবনে কোনোদিন আর দেখা হবে বলে মনে হয়নি। ভারী আনন্দ বোধ করছি। বই পড়া হচ্ছে। তা কি বই, বাংলা? আমি কহিলাম, হ্যাঁ, একখানা নভেল। দেখি। দিলাম। পাতাগুলা খুলিয়া দেখিয়া তিনি কহিলেন, হদ্দা হাওয়া, পতিত পাবন পোদ্দারের লেখা। ইনি আজকাল লিখছেন খাসা। রবিবাবুকে নভেল লেখা বন্ধ করতে হয়েছে। ওর সে বইখানা পড়েছেন? কহিলাম, কোন বই? তিনি কহিলেন, ওই যে, আহা, নামটা মনে পড়ছে না, ওই যে যাতে আছে না, সেই নায়িকা ঘোড়ায় চড়ে পাহাড় থেকে লাফিয়ে পড়ল। হ্যাঁ হ্যাঁ, দিল বাতিল। এবারে ওই জগত্তারিণী মেডেলটা ওকেই দিতে হবে। তা কর্তাদের বিচার বিবেচনা আছে। উনি ছাড়া মেডেল পাবার যোগ্য দ্বিতীয় ব্যক্তি না, আর দেখছি না। অতীতের কুয়াশাচ্ছন্ন দিনগুলার মধ্যে মনকে ছাড়িয়া দিলাম, পরিচয়টুকু যদি সংগ্রহ করতে পারি। কিন্তু আগন্তুক কহিলেন, আপনি মোদ্দা একটুও বদলাননি। মনকে চাঙ্গা করিয়া লইলাম, অপ্রতিভ হইলে চলিবে না। কিছুতেই অপ্রতিভ হইব না। হাইকোর্টে ওকালতি করি, বুদ্ধি তো কিছু আছে। কাজেই বেশ সপ্রতিভভাবে জবাব দিলাম, আপনার চেহারারও বিশেষ পরিবর্তন দেখছি না। আগন্তুক কহিলেন, আপনি কিন্তু একটু মোটা হয়েছেন। সবিস্ময়ে কহিলাম, মোটা? সকলে বলে একটু কাহিল। আগন্তুক কহিলেন, না না, আমার চোখে তো তা দেখছি না। কিরকম শরীর ছিল আপনার, ইয়া একেবারে স্পোর্টসম্যান লাইক, অর্থাৎ এজিং আর কি। কথাটা বলিয়া আগন্তুক একটু হাসিলেন। আমার মনের মধ্যে অস্বস্তি জাগিয়াছিল। কে এই ভদ্রলোক? এমন অনর্গল কথা বলিতেছেন, যেন কতকালের অন্তরঙ্গতা। কি নাম? যাচিয়া নামটা জানিতে পারি না। জীবনের দীর্ঘ পথে কবে কার সঙ্গে কবে মিশিয়াছিলাম, সেই ভিড়ের মধ্যে বিচরণ করিয়াও মন কিছুতে সন্ধান পাইল না কে এ আগন্তুক। তবু মনকে শাসাইয়া কহিলাম, না, তা বলিয়া হটিব না, অপ্রতিভ হইব না, কোনো মতেই না। আগন্তুক কহিলেন, তা কবছর পরে দেখা হলো? এই ৮-১০ না ১৫-১৬ হবে বোধহয়। আমি কহিলাম, তা হবে। স্বর যথাসাধ্য করুণ করিলাম, যেন দীর্ঘকালের বিচ্ছেদের বেদনায় মন আমার কাতর। আগন্তুক কহিলেন, কথায় বলে সময় না জলের স্রোত, বেগে চলেছে। আমি কহিলাম, হ্যাঁ, বিদ্যুতের মতো কালের গতি। আগন্তুক কহিলেন,
আশ্চর্য, পাশ থেকে অন্তরঙ্গ বন্ধুর দল ছিটকে কত দূরে সরে যাচ্ছে। কি পরিবর্তনই না জীবনে আসে! নতুন মুখ নিয়ে নতুন লোকের নিত্য আনাগোনা। মন কিন্তু সেই হারানো বন্ধু বান্ধবদের পিছনে আকুল হয়ে ঘুরে বেড়ায়। কহিলাম, তা ঠিক। আগন্তুক কহিলেন, পুরানো বন্ধুদের সঙ্গে দেখাশোনা হয় কখনো? মানে সে বাল্যলীলাভূমিতে? তার কথায় কবিত্বের আমেজ, সেটুকু লক্ষ্য করিলাম। কহিলাম, না, কারো সঙ্গে দেখা হয় না বড়। আগন্তুক কহিলেন, হাইকোর্টে বেশ পসার হয়েছে, কাগজে নামটাম দেখি, অনেকের মুখে আপনার কথা শুনি। আমি বলি, সেই আমাদের চাটুজ্জে। কহিলাম, আপনি এখন কি করছেন? আগন্তুক কহিলেন, পৈতৃক কিছু বিষয় আশয় ছিল, তাই নাড়াচাড়া করছি। জীবনে তো কিছুই আর হলো না, সফলতার দিকে এক পা এগুতে পারলাম না। আমার জীবনটা এ জন্মের মতো ফেলিওর হয়ে রইল। কথার পর ছোট্ট একটা দীর্ঘশ্বাস। সে দীর্ঘশ্বাসে ব্যর্থ জীবনের এক করুণ ইতিহাস নিমেষে ছাপানো বইয়ের পাতার মতো আমার চোখের সামনে জলজলিয়া উঠিল। ট্রেন চলিতেছে, কামরার জানালা খোলা, নক্ষত্র ভরা আকাশ, আলো আঁধারের অস্পষ্ট আবছায়া মনের কোণে অস্পষ্ট স্মৃতিরেখার মতো হু হু বেগে সরিয়া সরিয়া চলিয়াছে। ট্রেনের একটা ঘর ঘর শব্দ নিতান্ত একঘেয়ে। মানব জীবনের অবিরাম নিত্য চলা বৈচিত্র্যহীন যন্ত্রটার শব্দই যেন ট্রেনের সে শব্দে তালে তালে বাজিয়া চলিয়াছে। আগন্তুক চুপচাপ বসিয়া রহিলেন কিছুক্ষণ, তারপর কহিলেন, 6 মাস আগে বসন্তর সঙ্গে দেখা ট্রেনে। আমি সাহেবগঞ্জ থেকে ফিরছিলুম। বসন্তকে মনে আছে তো? সেই কোঁকড়া চুল, গান গাইত। সুরের ঘূর্ণি হাওয়ায় বসন্তর পাত্তা পাইলাম না। কোঁকড়া চুল, গান গাইত? আমাদের কেষ্টর মূর্তিখানাই চোখের সামনে ভাসিয়া ওঠে বারবার। আমি কহিলাম, হ্যাঁ হ্যাঁ বটে, তা বসন্ত এখন কি করছে? ভদ্রলোক কহিলেন, মাসিক কাগজের সম্পাদকী করছে। দুর্গ্রহ, গভর্নমেন্ট সার্ভিসে ঢুকেছিল, ছেড়ে দিলে। সাহেবগঞ্জে মেয়ের বিয়ে দিয়েছে, মেয়েকে দেখতে এসেছিল। আপনার কথা হলো, মানে জীবনযুদ্ধে আপনি আমাদের দলে সবচেয়ে সাকসেসফুল হয়েছেন কিনা? আপনার কথা সকলের সঙ্গেই হয়। একটু গর্ববোধ করিলাম। স্তুতিবাদে অপ্রসন্ন বিমুখ চিত্তেও প্রসন্নতার উদয় হয়, এ কথা অবিসম্বাদী সত্য। ইতিহাসেও তার বহু প্রমাণ পাই। আমি কহিলাম, চারুর সঙ্গে দেখা হয়? আমাদের সেই চারু? চারু নামটা স্রেফ বানানো, ধাপ্পা। ভদ্রলোক যার তার নাম বলিতেছেন, আর আমি হাঁ করিয়া থাকিব? তাই এক চাল চালিলাম। ভদ্রলোক ভ্রু কুঞ্চিত করিয়া মিনিটখানে কি ভাবিলেন, বুঝি অতীতের বহুদিনের কথা। তারপরই তার চোখে দীপ্তি ফুটিল। তিনি কহিলেন, চারু, চারু সিংহি তো? সে আছে বোম্বাইয়ে, ফিল্মে যোগ দিয়েছে। এক বোম্বাইওয়ালার ফার্মে বেশ রোজগারও করছে। ওই যে চীন রাজকুমারী ফিল্মে চীন পরিব্রাজক সেজে ভারী নাম কিনেছে। আমি অবাক, তবু হাল ছাড়িলাম না। কহিলাম, আর হেমলাল? ভদ্রলোক কহিলেন, চারুর পিস্তত ভাই হেমলাল, সে বিয়ে করেছে যে। কথাটা বলিয়া ভদ্রলোক হাসিলেন। আমার বুকটা ধক করিয়া উঠিল। কে চারু জানি না, কে হেমলাল তাও জানি না। তবে হেমলালের বিবাহটা এক অসম্ভব কল্পনার বস্তু ছিল বুঝিলাম। জোর করিয়া হাসিলাম। হাসিয়া কহিলাম, হে হে হে, হেমলাল অবশেষে বিয়ে করলে? উচ্চ হাস্যরোলের মধ্য দিয়া একটা স্টেশনে ট্রেন থামিল। লোকজনের ছুটাছুটি কোলাহল, চকিতের জন্য একটু বৈচিত্র্য। তারপর আবার যথারীতি ট্রেন চলিল। কাশিয়া ভদ্রলোক কহিলেন, কতবার আমার মনে হয়েছে চিঠি লিখে আপনার তত্ত্ব নিই, বিশেষ আপনার অত বড় বিপদের কথা যখন শুনলুম। বিপদ? বিস্ময়ে আমি বাক্যহীন। দীর্ঘ 10-15 বৎসরের মধ্যে কোনো বিপদ কই আমার তো মনে পড়ে না। একদিন, হ্যাঁ, পড়িয়া পায়ে চোট লাগায়
আর একদিন সেই হাইকোর্টের সিঁড়িতে পা পিছলাইয়াছিল, কিন্তু তাকে কি বিপদ বলে? ভদ্রলোক একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, মৃত্যুর ছায়া সর্বত্র। বুদ্ধদেবের সেই গল্প মনে পড়ে। হুঁ, মৃত্যুকে এড়াবার শক্তি কারু নেই। কুইন ভিক্টোরিয়া, অত ভালো মহারানী, মারা গেলেন। অমন দুর্ধর্ষ বীর যে নাদির শাহ, চেঙ্গিস খাঁ, তারাও মৃত্যুকে রোধ করতে পারেনি। আমার বিস্ময় বাড়িয়া উঠিল। মৃত্যুর পিছনে হঠাৎ ইতিহাসের দুর্ধর্ষ যোদ্ধার মূর্তি আনিয়া দাঁড় করানো, এ মৃত্যু কার ঘটিল যে? ভদ্রলোক কহিলেন, সে মৃত্যুর আঘাত আপনি যে সহজে কাটিয়ে উঠেছেন, হ্যাঁ, একেই বলে মনের শক্তি। কথাটা প্রাণে যেন কেমন বেসুরো বাজিল। তবু মৃত্যুকে বুকে জড়াইয়া কহিলাম, হ্যাঁ, মৃত্যু তো আছেই, সেজন্য কাতর হওয়া বুদ্ধিমানের কাজ নয়। ভদ্রলোক কহিলেন, ঠিক, আপনার পিসিমার কথা বলছিলুম, তার স্নেহেই। ভদ্রলোকের স্বর শোকের বেদনায় আর্দ্র হইয়া থামিয়া গেল। আমি অবাক। পিসিমা আমার কে? আমি জানিতাম আমার পিতামহের কোনো কন্যা ছিল না। এ ভদ্রলোক দেখি বোগাস, নয়তো বিষম ভুল করিতেছেন। কথাবার্তা ভালো, একটু করুণা বোধ করিলাম। এ ভুল ভাঙাইব না। পুরনো বন্ধু ভাবিয়া সুখ দুঃখের দুটা কথা তুলিয়া যদি আত্মপ্রসাদ লাভ করেন। মন কিন্তু রুখিয়া উঠিল। রাত হইয়াছে, এসব কাহিনী আর কেন? কৌতূহল থামিয়া গেল। বইখানা মুড়িয়া হাত ব্যাগ খুলিয়া চশমা জোড়া তার মধ্যে রাখিয়া শুইয়া পড়িলাম। ভদ্রলোক কহিলেন, ঘুমোবেন? তা রাত হয়েছে বটে, তা কতদূর যাওয়া হবে? কহিলাম, আগ্রা। তিনি কহিলেন, বটে, আমি যাব মির্জাপুর, পরে আবার কথাবার্তা হবে। কিছুদিন আমি ওখানে থাকব, তারপরে পুজো চুকলে আগ্রা, হ্যাঁ, গেলে হয়। সেখানে কোথায় থাকবেন? কহিলাম, একটা হোটেল খুঁজে নেব। ভদ্রলোক কহিলেন, স্থিরতা নেই। আচ্ছা, এগুন তো আপনি, যদি যেতে পারি খুঁজে নেব। আহা, আগ্রা কি তাজ! নরজন্ম গ্রহণ করে তাজ যদি না দেখলুম তাহলে কি হলো? আমি দুবার গেছি, তবু মন টানে। কি প্রেম, কি প্রীতি, কি অনুরাগ! হ্যাঁ, বাদশা বটে শাহজাহান, শুধু বাহিরের ঐশ্বর্যে নয়, মনেও। চক্ষু মুদিলাম, মাঝে মাঝে চোখ খুলিতেছিলাম। ভদ্রলোক নিজের বাক্স খুলিয়া ব্যাগ খুলিয়া এটা ওটা নাড়িতেছিলেন, গুছাইয়া রাখিতেছিলেন। হঠাৎ ঘুম ভাঙিয়া গেল ধাক্কায়। চোখ চাহিয়া দেখি ট্রেন দাঁড়াইয়া আছে, একটা স্টেশন। ভদ্রলোক আমায় ঠেলা দিয়া ঘুম ভাঙাইলেন, কহিলেন, আমায় এখানেই নামতে হচ্ছে, একখানা টেলিগ্রাম, স্ত্রীর কলেরা হয়েছে, ফিরতি ট্রেনে বাড়ি চললুম, একটু সতর্ক থাকবেন, জিনিসপত্র সাবধান, না হলে যেরকম ট্রেন থেফট হচ্ছে। আচ্ছা, গুড নাইট, কলকাতায় যাব, এরপর দেখা হবে। একটা কাজের পরামর্শও আছে, দেখি স্ত্রী কেমন থাকে। একটু আগে মৃত্যুর কথাই হচ্ছিল, আমার বুক কাঁপছে। কামিং ইভেন্টসে সেই কথা আছে, তাই নাকি? ট্রেনের বাঁশির স্বর কানে গেল, চোখ বুজিয়া আসিতেছিল। কোনো মতে জড়িত স্বরে ভদ্রলোককে বিদায় দিলাম। ট্রেন চলিতে শুরু করিয়াছে। ভদ্রলোক দ্বার খুলিয়া লাফাইয়া পড়িলেন। চোখে ঘুম আসে না আর, কাঁচা ঘুম ভাঙিয়াছে। চোখ দুটা করকর করিতেছিল, জ্বালাও। বিরক্ত হইয়া ভাবিলাম, পতিতপাবন ঔপন্যাসিকের উপন্যাসখানা শেষ করিয়া ফেলি। উঠিয়া বাথরুমে গিয়া চোখে মুখে জল দিলাম। ফিরিয়া, হাত ব্যাগ, আমার হাত ব্যাগ নাই তো। তার জায়গায় বেতের একটা বাক্স। বাঙ্কের নিচে উপরে সর্বত্র খুঁজিলাম, হাত ব্যাগ নাই। সর্বনাশ! উহারই মধ্যে শখানেক টাকা, রেলের টিকিট, আমার যথা সর্বস্ব, অর্থাৎ পথের সম্বল। হ্যাঁচকা টানে বেতের বাক্সটা খুলিয়া ফেলিলাম। কতকগুলা নুড়ি পাথর, সেই সঙ্গে ভাঁজ করা এক টুকরা কাগজও। কাগজ খুলিলাম, লেখা আছে,
ধন্যবাদ পি চ্যাটার্জি অ্যাডভোকেট সাহেব, ব্যবসার খাতিরে হাত ব্যাগটা লইতে হইল। আপনার খাতির বহু বহু কাল মনে থাকিবে। ইতি বোগাস। তীব্র রোষে সর্বশরীর ঝাঁঝিয়া উঠিল। ট্রেনের সিগন্যাল চেন টানিয়া দিব, না গাড়ি হইতে লাফাইয়া পড়িব? কি করিব, কি? বসিয়া পড়িলাম। মনে উকিলি বুদ্ধির গর্ব ছিল বড় বেশি। লোকটা কি, কিন্তু নাম, আমার নাম? ঠিক, ওই ট্রাঙ্কের উপর লেখা আছে পি চ্যাটার্জি অ্যাডভোকেট, হাইকোর্ট, ক্যালকাটা। পরের স্টেশনে পুলিশ ডাকিয়া নালিশ লিখাইলাম, টেলিগ্রাম করিয়া টাকাও আনাইলাম। কিন্তু যা গেল, থাক, পুলিশ কবে কার খোয়ামাল সন্ধানে উদ্ধার করিয়া আনিয়াছে। লিসন চ্যানেলে আজকে শুনলেন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা ট্রেনের কামরায়।